প্রিয় শিক্ষার্থী, আজকের এই করোনাকালে তোমাদেরকে আমি আজকে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চাই। দ্বিতীয় পত্রে কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যা। সেই জটিল সংখ্যার কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করব। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি আশা করি তোমরা সবাই এই পরিস্থিতিতে নিজ নিজ সুরক্ষা বজায় রেখে ঘরে অবস্থান করছো। চলো আমরা এখন ক্লাস শুরু করি। আমরা জানি কমপ্লেক্স নাম্বার a প্লাস IB, a এবং b বাস্তব সংখ্যার সদস্য, আর i ইকুয়াল টু বলা হয় √(-1). এখানে আমাদের আইটা কেন আসছে সেটা একটু যদি বলতে চাই, দেখা যাচ্ছে যে x² + 1 ইকুয়াল টু যদি 0 হয়, এই x² + 1 ইকুয়াল টু 0 এর কোনো রিয়েল সলিউশন আমরা পাই না, কারণ x² ইকুয়াল টু হয় -1। এখান থেকে আমাদের এই তত্ত্বটাকে আমরা জানি যে কোনো x এর বাস্তব সহগের সমাধান থাকে, আর সে কারণে x² + 1 এটা এই সমীকরণে দ্বিঘাত সমীকরণের আসলে সমাধান থাকা দরকার। যদিও এটা কোনো বাস্তব সমাধান নেই, কিন্তু আমরা বলতে পারি এটার একটা কাল্পনিক সমাধান আছে, যেটাকে আমরা x² এই -1কে বলে থাকি i², অর্থাৎ x ইকুয়াল টু বলা হয় +-i, যেখানে আমরা i ইকুয়াল টু বলছি √(-1). হ্যাঁ, এই √(-1) কেন আমরা i দ্বারা প্রকাশ করছি? i হলো ইমাজিনারি। এই ইমাজিনারির i আমরা ব্যবহার করছি। ইমাজিনারি মানে হলো কাল্পনিক। সে কারণে যেহেতু আমরা জানি যে কোনো রিয়েল সলিউশন নেই, আর যে কারণে আমরা বলছি এটাকে i ইকুয়াল টু √(-1). হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আবার ফিরে যাচ্ছি a প্লাস IB। বাস্তবতা আসলে কি বোঝায়? a প্লাস IB আমরা যে জটিল সংখ্যা বলছি, এটাকে আমরা z ইকুয়াল টু a প্লাস IB দ্বারা প্রকাশ করছি। হ্যাঁ, যে কোনো জটিল সংখ্যা আসলে একটা বিন্দুর অবস্থানকে বোঝায়, অর্থাৎ a প্লাস IB আর কিছু না, এটি একটি বিন্দুর অবস্থান মাত্র, যেখানে আমরা a, b দ্বারা প্রকাশ করে থাকি। হ্যাঁ, এখন a, b একটি ক্রমযোগ। তা ক্রমযোগকে প্রকাশ করার জন্য আমাদের যেমন x অক্ষ এবং y অক্ষ প্রয়োজন, এখানে আমরা ঠিক একইভাবে দুইটা অক্ষ, যেটাকে x অক্ষ বলবো সেটাকে আমরা বলবো বাস্তব অক্ষ, আর যেটিকে y অক্ষ আসলে আমরা বলবো কাল্পনিক, অর্থাৎ ইমাজিনারি অক্ষ। এটাকে আমরা বলছি রিয়েল অ্যাক্সিস, এটাকে আমরা বলছি ইমাজিনারি অ্যাক্সিস। Now we are representing the point a, b. Now go through along the real axis about a distance, and then upwardly b distance. This point is called the complex number of z equal to a plus IB. Again, the joining line from origin to the representing point is called modulus, which is represented by R, and the positive angle, that is the angle from x-axis to the representing line of the modulus, is called argument or theta. It is depend on positive or clockwise or anti-clockwise, where theta must be
lies between minus infinity to positive minus pi to positive pi. হ্যাঁ, a plus ib আমরা যখন লিখব the real part of z just a, imaginary part of z just b, and imaginary unit now in the figure this is a and b, therefore r square by the Pythagoras theorem, r square is equal to a square plus b square, that is r equal to root over a square plus b square, and tan theta equal to b by a, that is theta equal to হবে tan inverse b by a. তাহলে আমরা যেটা মডুলাস বলছি, মডুলাসকে সাধারণত আমরা mod mod z, that is modulus z, এটাকে আমরা বলছি যে a plus ib root over a square plus b square. Argument z, যেটাকে আমরা বলছি থিটা tan inverse b by a. এই ক্যাপিটাল লেটারে a আর g আর্গুমেন্ট, এটাকে বলা হয় প্রিন্সিপাল আর্গুমেন্ট, যেটা মাইনাস পাই থেকে পায়ের ভিতরে থাকবে। আমরা সবাই জানি যে ট্রিগোনোমেট্রিক যে অ্যাঙ্গেল, এর কোনো বাউন্ডনেস নেই, আনবাউন্ডেড। যেমন ট্যান থিটার ভ্যালু যা হবে 2 পাই প্লাস থিটার ভ্যালু একই হবে। সে কারণেই এই মানের যাতে দ্বিত্বতা না আসে, অর্থাৎ একই মান যেন আমাদের দুইবার ব্যবহৃত না হয় প্রিন্সিপাল আর্গুমেন্টে, সে কারণে আমাদের এই থিটাকে বলা হয়েছে যে প্রিন্সিপাল আর্গুমেন্ট সব সময় মাইনাস পাই থেকে গ্রেটার আর পাই থেকে ইকুয়াল হবে। এটাকে আমরা বলে থাকি প্রিন্সিপাল আর্গুমেন্ট। আরেকটা আছে জেনারেল আর্গুমেন্ট। জেনারেল আর্গুমেন্ট হচ্ছে স্মল লেটারে এ আর জি জেড লেখা হয় এবং সেটাকে বলা হয় 2n পাই প্লাস ক্যাপিটাল আর্গুমেন্ট অফ জেড, দ্যাট ইজ 2n পাই প্লাস থিটা, where n equal to 0 plus minus 1 plus minus 2 dot dot. প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমাদের মডুলাস এবং আর্গুমেন্ট আমরা ক্লিয়ার করতে পেরেছি, কিন্তু এখানে একটা জিনিস সম্বন্ধে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, যেটি হলো যেহেতু আমরা প্রিন্সিপাল আর্গুমেন্টকে একটা কন্ডিশন দ্বারা অ্যাপ্লাই করছি, যেখানে এটার ভিতরে থাকলে সেটি আর দ্বিত্বতা হবে না, অর্থাৎ নির্দিষ্ট একটি কোণকে আমরা ডিফাইন করতে পারব। এখন আমি দেখাচ্ছি যে
মানে কোয়াড্রেন্ট ভিত্তিক কিভাবে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্টটাকে ডিফাইন করতে পারি। আমি আগেই বলেছি জটিল সংখ্যা সবসময় একটা বিন্দুর অবস্থানকে নির্দেশ করে। হ্যাঁ, সকল বাস্তব সংখ্যাকে কিন্তু আমরা জটিল সংখ্যা বলতে পারি। কারণ হচ্ছে একটি জটিল সংখ্যা প্রকাশ করার জন্য দুইটি নাম্বার লাইন অর্থাৎ দুইটি বাস্তব সংখ্যা রেখা প্রয়োজন। একটা হলো এক্স অ্যাক্সিস অর্থাৎ রিয়েল অ্যাক্সিস বরাবর, আর একটা হলো ইমাজিনারি অ্যাক্সিস বরাবর। এখন আমরা সবাই জানি এখানে, আমি আরেকটি জিনিস আলোচনা করতে ভুলে গেছি, যেটা হলো এই জেড যেটা বলা হচ্ছে এ প্লাস আইবি, এটা বলতে বোঝায় এ কমা বি বিন্দু। এটা যে একটা পোলার স্থানাঙ্ক যদি আমরা প্রকাশ করে থাকি তখন সেটাকে আমরা বলে থাকি যে আর থিটা। কিছুক্ষণ আগে আমি যেটা বলেছিলাম এ বি, এটাকে আমরা যদি প্লট করতে চাই তাহলে বাস্তবের দিকে আমার এই পরিমাণ এবং কাল্পনিকের দিকে বি পরিমাণ গেলে যে পয়েন্টটি পাওয়া যাবে সেটি হলো আমাদের আসলে জেড এই বিন্দুটির অবস্থানকে নির্দেশ করা। তাহলে আমরা এটা জয়েন করে দিলে যেটা পাচ্ছি সেটা হলো আমার আর, আর এই পজিটিভ অ্যাঙ্গেলটা এটাকে আমরা বলছি থিটা। অ্যাঙ্গেলটা সবসময় এক্স অ্যাক্সিস থেকে এই বিন্দু সংযোগকারী রেখার পর্যন্ত ঘুরতে হবে, এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিক থেকে অবশ্যই। হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে যদি বলি যে এটা হলো এ, এটা বি, তাহলে এ বি আর এটা থিটা, এখানে যে একটা সম্পর্ক আমরা দেখতে পাই, আমরা জানি যে cos থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনাস, অর্থাৎ এ ইকুয়াল টু আমরা বলতে পারবো যে আর cos থিটা। sin থিটা ইকুয়াল টু হলো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, দ্যাট ইজ বি ইকুয়াল টু হলো আর sin থিটা। বাট ক্লিয়ারলি বলতে পারি যে এ এবং বি এর মানের উপরে নির্ভর করবে cos থিটা পজিটিভ না নেগেটিভ। তাহলে একটা জেড যে আমরা কমপ্লেক্স নাম্বারকে ডিফাইন করছি এ প্লাস আইবি, এইটাকে আমরা যদি পোলারে দেখাতে চাই তাহলে হবে আর cos থিটা প্লাস আই আর sin থিটা। তারপর আমরা বলতে পারি যে আর cos থিটা প্লাস আই sin থিটা। হ্যাঁ, তাহলে এখানে আর্গুমেন্টটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে আমরা যেটা বলতে পারি সেটা হলো এখানে cos থিটা পজিটিভ, sin থিটা পজিটিভ। তার মানে অবশ্যই আমরা বলতে পারি tan থিটা পজিটিভ। এখানে sin থিটা নেগেটিভ, cos থিটা পজিটিভ। আলটিমেটলি আমরা বলতে পারি যে tan থিটা নেগেটিভ। এখানে cos থিটা এবং sin থিটা প্রত্যেকটাই নেগেটিভ, কিন্তু আমরা বলতে পারি এটা tan থিটা পজিটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে যদি যাওয়া হয় এখানে cos থিটা পজিটিভ, sin থিটা নেগেটিভ। তার মানে tan থিটা নেগেটিভ।
এখন আমরা যেটা বলতে চাই, ফার্স্ট কোয়াড্রেন্ট জেড এ প্লাস আইবি, স্যার জেড ওয়ান, তাহলে এই পয়েন্টে হচ্ছে এ কমা বি। যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করে, তাহলে অবশ্যই cos থিটা পজিটিভ, প্রিন্সিপাল আর্গুমেন্ট পজিটিভ পজিটিভ, থিটা ইকুয়াল টু বলা হবে আলফা ইকুয়াল টু tan ইনভার্স বি বাই এ। Z2 মাইনাস এ প্লাস আইবি। আমরা জানি যে জেড সবসময় একটা বিন্দুর অবস্থানকে নির্দেশ করে, তার মানে এটা মাইনাস এ প্লাস বি। তার মানে কস থিটা নেগেটিভ, সাইন থিটা পজিটিভ, ট্যান থিটা নেগেটিভ। যে কারণে আমরা এখানে যে থিটা বলবো সেটি হবে পাই মাইনাস আলফা। যেহেতু আমরা প্রিন্সিপাল আর্গুমেন্টকে হাইস্ট রেঞ্জ দেওয়া হয়েছে যে পাই, তাহলে পাই থেকে অবশ্যই সেটি কম থাকবে, অর্থাৎ পাই মাইনাস tan ইনভার্স বি বাই মাইনাস এ। Z3 minus a minus ib, that is minus a minus b, that is cos theta negative, sin theta negative, that is theta tan theta positive, but আমাদের নেগেটিভ যে আমরা জানি যে পাই হলো আমার হাইস্ট রেঞ্জ, তাহলে পাই থেকে আর সামনে যাওয়া যাবে না, আমাকে এখন অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস পাই পর্যন্ত আসতে হবে। তাহলে এখানে মাইনাস পাই প্লাস আলফা বলা হয়, দ্যাট ইজ মাইনাস পাই প্লাস tan ইনভার্স মাইনাস বি বাই মাইনাস এ। Last condition Z4 A minus IB, that is A minus B, that is cos theta positive, sin theta negative, that is tan theta must be negative, that is theta equal to minus alpha, that is minus tan inverse b by minus b by a। এখানে একটা কথা বলা দরকার যে আলফা অলওয়েজ অ্যাকুইট অ্যাঙ্গেল, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আমরা যেটা নিয়ে থাকি, এখানে আমাদের সবসময় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেলই আমরা জানি সবসময় 90 ডিগ্রি হয়, বাকিগুলো অ্যাকুইট অ্যাঙ্গেল। তাহলে এই আলফা ইকুয়ালটা আমরা বলছি tan ইনভার্স বি বাই এ। প্রিয় শিক্ষার্থী, আমরা বলছিলাম যে সকল জটিল সংখ্যা বাস্তব সংখ্যা নয়, কিন্তু সকল বাস্তব সংখ্যা জটিল সংখ্যা। কিভাবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। a প্লাস আইবি
যদি a ইকুয়াল টু 0 হয় তখন আমাদের z ইকুয়াল টু থাকছে জাস্ট ib। এটাকে তখন আমরা বলি পিওরলি ইমাজিনারি নাম্বার। এটাকে আমরা বলে থাকি পিওরলি ইমাজিনারি নাম্বার। Again, z equal to a while b equal to 0, কারণ তখন আমরা এটাকে বলতে পারি পিওরলি রিয়েল নাম্বার। তাহলে আমরা পিওরলি রিয়েল নাম্বার এবং পিওরলি ইমাজিনারি নাম্বার সম্বন্ধে আমরা চিনলাম। তাহলে আমরা বলতে পারি 3 প্লাস i ইন্টু 0। তাহলে 3 একটি রিয়েল নাম্বার, আবার 3 প্লাস i ইন্টু 0 complex number. And every real number is a complex number. Now 2 plus 3i, it is complex number, but 2 plus 3i not a real number because I is present. Again, 4i belongs to complex number. 4i not element real number. If 4i is purely imaginary number, in this sense we call all real number are complex number, but not all complex number are real number. সকল বাস্তব সংখ্যা জটিল সংখ্যা, কিন্তু সকল জটিল সংখ্যা বাস্তব সংখ্যা নয়। এখান থেকে তাহলে আমরা একটা কনক্লুশন আসতে পারি যে a প্লাস ib, এখানে এটাকে আমরা বলছি রিয়েল পার্ট, এটাকে আমরা বলছি যে ইমাজিনারি পার্ট, আর i imaginary unit। যে কারণে আমরা যখন REZ বলবো তখন মাস্ট এ হবে, ইমাজিনারি জেড বললে অবশ্যই বি হবে। বি কেয়ারফুল অ্যাবাউট ইমাজিনারি পার্ট because imaginary part not IB. Only B. I is imaginary unit অর্থাৎ কাল্পনিক একক। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাতে পারি একটা জটিল সংখ্যা কিভাবে মডুলাস এবং আর্গুমেন্ট আমরা বের করতে পারি। z equal to 3 plus 4i
এই কমপ্লেক্স নাম্বারটি একটা বিন্দুকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করে, যেটা আমরা বলতে পারি যে 3,4। এটা কমপ্লিটলি আমরা বলতে পারি যে এটা প্রথম চতুর্ভাগে অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে আর যেটা আমরা মডুলাস বলছি, MOD মডুলাস Z, দ্যাট ইজ 3 + 4i মাস্ট আমাদের রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার এটা আসবে। এখান থেকে আমরা পাবো 5। থিটা যেটাকে আমরা বলছি যে আর্গুমেন্ট Z, অর্থাৎ tan ইনভার্স 4/3, that is tan inverse 4/3. Again, if we consider another complex number Z1 -3 + 4i, then this complex number represents a point -3,4. It is clear that -3,4 lies in the second quadrant. So cos theta negative and sin theta positive. Therefore, modulus, that is R, argument, that is theta and alpha, now modulus R equal to যেটা আমরা বলছি Z mod Z -3 + 4i, that is -3 whole square plus 4 square equal to 5. Now argument Z, since it lies in the second quadrant, so argument must be pi minus alpha, that is pi minus tan inverse 4/-3, that is pi minus tan inverse 4/3. Now we consider another complex number Z2 equal to -3 - 4i. -3 - 4i represents a point which is -3 - 4. Again, we know that -3 - 4 must lies in the third quadrant. -3 - 4. Now, if we go anti-clockwise up to the line, then it is overtake plus pi. So we cannot go in positive clockwise. Therefore, we have to go negative angle or that clockwise, and it is again -3 - 4i. The modulus of Z2 equal to -3 - 4 whole square equal to 5, and argument Z2 minus pi plus alpha, that is minus pi plus
pi minus 4 minus pi plus theta. Now finally consider another complex number Z3 3 minus 4i. 3 minus 4i is a complex number which represents a point 3 comma minus 4. 3 comma minus 4 which lies in the fourth quadrant. Now modulus R mod Z3, that is 3 minus 4i equal to root over 3 square plus minus 4 square, that is 5. Since it lies in the fourth quadrant, it is negative angle alpha 3 minus 4, that is theta ARG. Be careful about small arg and capital ARG. Capital ARG must represent the principal argument and small ARG represents the general argument. Now we are always show the principal argument. Now principal argument Z3, since it lies in the fourth quadrant, therefore minus alpha, that means minus tan inverse minus 4 by 3, that is tan inverse 4 by 3. তাহলে আজকের